দর্শক সবাইকে ওয়েলকাম করছি দেশ টিভির ফ্রাইডে স্পেশাল শো স্টার লাউঞ্জে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে যে স্টারকে নিয়ে আমাদের স্টার লাউঞ্জ সাজিয়েছি তাকে মোটামুটি ভাইরাল গার্ল বলা চলে, কারণ তিনি যাই করেন তাতেই দেখে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে, তিনি ভাইরাল হয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে আছেন মডেল অভিনেত্রী জেবা জান্নাত। ওয়েলকাম, কেমন আছেন? আম গুড, আলহামদুলিল্লাহ। স্টার লাউঞ্জে আপনাকে পেয়েছি, ভীষণ ভালো লাগছে। শুরুতে একটু জানতে চাই যে জেবা জান্নাত কখন দেশে থাকে কখন বিদেশে থাকে সেটা বোঝা মুশকিল কেন? বিকজ অনেক সময় দেখা যায় যে বাইরে গিয়ে অনেক পিকচার তোলা হয় যেগুলো পরে আপলোড করা হয় যখন বাংলাদেশে থাকি, তো আচ্ছা। তখন মানুষ মনে করে যে আমি এখনো দেশের বাইরে। এখন পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করা হয়েছে? অ্যারাউন্ড 12। অ্যারাউন্ড 12। ওকে। কোন দেশে সব থেকে বেশি মেমোরি সঞ্চার করে দেশে ফিরেছেন? মেমোরি সব জায়গাতেই অনেক অনেক ক্রিয়েট করা হয়েছে, বাট আমার পছন্দের জায়গা এতগুলো জায়গাতে ঘুরেছে, যার মধ্যে সবথেকে পছন্দের হচ্ছে সৌদি আরবিয়া। নিজেকে কোন পরিচয়ে পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মডেল নাকি অভিনয় শিল্পী? অভিনয় শিল্পী। অভিনয় শিল্পী, ওকে। মডেলিং এর সাথে কিভাবে যুক্ত হওয়া হয়েছিল? এটা আসলে হুট করেই, কখনো কোনো প্ল্যান করা হয় নাই আসলে মিডিয়া নিয়ে। সো প্রথম কাজ যখন আসে তখন আমি ভাবলাম যে একটু করে দেখি, পরে করার পরে দেখলাম যে ভালোই লাগে, অনেক মানুষজন থাকে, তো আমার ক্রাউড অনেক পছন্দ। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মিডিয়াতে কাজ করা যায়। প্রথম মডেলিং এর অফার সেটা কিভাবে এসেছিল? আমার সার্কেলের অনেকে ছিল যারা মিডিয়া রিলেটেড ছিল আগে, এখন নেই বা কেউ কেউ এখনো আছে। সো তাদের সার্কেলে আমার আড্ডা দেওয়া হতো মাঝে মধ্যে, তো তখন হুট করে একটা কাস্টিং দরকার ছিল, ফরেনার একটা ক্যারেক্টার। পরে আমাকে বলেছে হোয়াই নট জেবা, তো আমি বলছি আমি তো কিছুই পারি না। তো পরে বলছে যে আরে পারবা, ব্যাপার না। পরে কাজ করা হয়েছে আর কি। ওকে। আমরা একটি সিনেমা বা নাটক, সেটাও আমরা এখনো জানি না, ভীষণভাবে আলোচিত হতে দেখছি, কন্ট্রাক্ট ম্যারেজ। সেখানে পোস্টারেও আপনার ছবি ব্যবহার করা হয়েছে এবং আপনি বলেছেন যে এই প্রজেক্টের সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই। তো এটা আসলে কিভাবে সম্ভব? দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড ডিপ্রেসিং অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড আমি যদি বলি যে একটা আমরা নাটক করলাম, তো নাটকে কি হয় বেশিরভাগ সময় কন্ট্রাক্ট থাকে না, বাট একটা মুভির ক্ষেত্রে সাইনিং থাকে, তারপর হচ্ছে একটা কন্ট্রাক্ট থাকে, সব কিছু প্রুফ থাকে, বাট ওনার কোনো কিছুই নেই। মহরত হয় আলাদা করে। মহরত হয় আলাদা করে। তো এখানে হচ্ছে আমি ভেবেছিলাম, আমিও নিউজটা দেখছিলাম 2-3 দিন ধরে হচ্ছে মৌসুমী আপুকে ঘিরে। তো আমি হুট করে আমাকে কয়জন পাঠালো ছবি, বলছে যে আচ্ছা তুমি সিনেমা করছো জানাওনি কেন। অনেক বড় বড় রিনাউন্ড ডিরেক্টর ফোন করে বলছে যে তোমাকে এত সিনেমার অফার করলাম, ভালো ভালো সিনেমা তুমি করলে না, হুট করে একটা পোস্টারের কোণে ছোট্ট করে একটা ছবি, এরকম একটা মুভি তুমি কেন করলে? আমি বলছি আমি তো কোনো মুভি করিনি, আর মুভি করলে তো অ্যানাউন্সমেন্ট অবশ্যই থাকতো। তো পরে যখন ছবিটা শেয়ার করলো, তো তখন আমি নিজেকে দেখে নিজে আসলে অবাক হয়ে গেছি যে এখানে আমার ছবি ইউজ করেছে। তো পরে আমি হচ্ছে ওনাকে প্রথমে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে উনি অনেক ধরনের কথা আমাকে বুঝালো। তো পরে আমি বলেছি যে ভাই আমার ছবিটা ইউজ করবেন না, আর আমার ক্লিপটুকু কেটে দিলে আমি খুশি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেগুলো হয়ে গেছে ওগুলো তো কিছু করতে পারবো না। আপনি অভিনয় করেছেন কিন্তু সেটা নাটক হিসেবে, ব্যাপারটা আমি কি কাজ এরকম? করেছি, আমি বলি আমাকে উনি ডেট নিয়েছে 2 দিনের একটা সিঙ্গেল নাটকের জন্য, পরে সেটা হচ্ছে 7 পর্ব হিসেবে উনি চালিয়েছে। অ্যান্ড দেন যেটা হয়েছে, হুট করে যখন পোস্টারটা রিলিজ হলো এবং আমি দেখলাম যে আমি শুটিংয়ে কিছু সিকোয়েন্স করেছি, যে এই সিকোয়েন্সগুলো আসলে নাটকের দৃশ্যে নাই, তখন আমার মনে হলো ও আচ্ছা এগুলো তাহলে মুভিতে ইউজ করেছে। ওকে, নাটকের কথা বলে সেটাকে সিনেমা বানানো হয়েছে, নাটকও ব্যাপারটা এরকম। বানিয়েছে, সেটা রিলিজও হয়েছে। এখানে যেটা করেছে উনি 4টা ক্যামেরা ইউজ করেছে, অ্যান্ড আমার কো আর্টিস্ট ছিল আর একজন, উনি ছিলেন আমার একটা সাইডের একটা ক্যারেক্টার করেছেন উনি। সো আমার একটু ডাউট লাগে, বিকজ নাটকে মেইনলি কোনো মিউজিক থাকে না, মিউজিকের সাথে নাচানাচিও থাকে না, ফাইটও থাকে না। পরে আমার কো আর্টিস্ট যে, তাকে আমি জিজ্ঞেস করলাম, উনি বলেছে আমি স্বপ্নে দেখবো যে তোমার সাথে আমি নাচানাচি করছি, গান গাইতেছি, পরে হচ্ছে স্বপ্ন থেকে ফ্ল্যাশব্যাকে আসার পরে দেখবো যে না তুমি আসলে হিরোর সাথে আছো। বাট আমি যখন নাটকটা রিলিজ হলো, একে তো 7 পর্ব করেছে, আমি রাগ করে শেয়ারও করিনি সেটা, পরে দেখলাম সে সিনেমার প্রচারে আমার ছবি ইউজ করছে। এটা ডিসঅ্যাপয়েন্টিং না আর্টিস্টদের জন্য? আমরা নাটক করলাম, হয়ে গেল সিনেমা, আমরা নিজেও জানলাম না, মানে দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং। ওকে। আর খুবই বড় একটা প্রতারণা হয়েছে আমার সাথে এবং মৌসুমী আপুর সাথে। এখন মৌসুমী আপু কিভাবে দেখছে আমি জানি না। হাসান জাহাঙ্গীরের সাথে নাটক করার কারণটা কি?
হাসান জাহাঙ্গীর ভাইয়ের সাথে অনেক আগে আমার ক্যারিয়ার শুরুর দিকে একটা কাজ করা হয়েছে। তারপরে মনে হয় বহুদিন উনি আমেরিকাতে ছিলেন। পরে এবার আসার পরে একদিন হচ্ছে একটা রেস্টুরেন্টে বসে, ভাইয়া একটা সুন্দর একটা গল্প আছে, এটা নিয়ে কাজ করতে চাই, আরো বেশ কয়েকটা কাজ আছে, একসাথে বসতে চাই। বসে অনেক কয়েকটা কাজের কথা সে শেয়ার করেছে অ্যান্ড বলেছে আপাতত একটা নাটক করবে যেটার নাম হচ্ছে নায়িকার মেজাজ গরম। ওখানে ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমি নায়িকা, আমার একটা নায়ক থাকবে, আর উনি সেখানে এমনিতেও ডিরেক্টর, প্রযোজক এবং আমাদের নাটকের মধ্যে উনি ডিরেক্টর ছিলেন। ইয়া, পরে স্টোরি ওয়াজ গুড। আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, কনসিডার করে আমি বলছি আচ্ছা ঠিক আছে করে দিব। দুদিন তো শুট করেছে মিড নাইট পর্যন্ত, যেটা রুলসে নাই, সেটাও করেছে। আবার সিঙ্গেল নাটকটাকে 7 পর্বও বানিয়েছে, তারপর আবার মুভি প্রচারণাতেও ইউজ করছে এবং ক্যামেরার সামনে এসে খুব বড় গলা করে মানে উল্টো আমাদেরকে মানে ছোট করে কথা বলছে, হুইচ ইজ নট রাইট। তো আমি হচ্ছে ডিরেক্টরস গিল্ড থেকে শুরু করে আমি সব জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছি। আমি এখন জানি না এটা কি হবে, বাট কিছু যদি বিচার না হয় আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হব অ্যাজ এ আর্টিস্ট। আচ্ছা, এখন আপনি যে আইনগত ব্যবস্থাগুলো নিয়েছেন সেই সম্পর্কে একটু ডিটেইলে শুনি। যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি বলেছি সব জায়গায়, যে নাটকের চুক্তি হয়ে পরে সেটা সিনেমা হয়ে গেছে, এত বড় একটা স্ক্যাম করেছে। পরে আমি সব জায়গার মধ্যে অ্যাপ্লিকেশন দিলাম, এই সিনেমা যদি রিলিজ হয় তাহলে এটা খারাপ হবে না, কারণ কোনো সাইনিং কোনো কিছুই সে দেখাতে পারবে না। উল্টো দিকে হাসান জাহাঙ্গীর দাবি করছেন যে আপনার অনুমতি নিয়েই সবকিছু হয়েছে, আপনি অনুমতি দিয়েছেন। আমি হচ্ছে যতগুলো ভিডিওতে দেখলাম যে সবসময় উনি হচ্ছে মৌসুমী আপু আর সানি ভাইকে নিয়েই বলেছে, আমার বিষয়ে খুব একটা বলেনি, কাজ উনি জানে আমি যদি কোনো কিছু দিন নিয়ে লাগি তাহলে শেষ না দেখে ছাড়ি না। সো উনি পরে দেখলাম যে একটা কল রেকর্ড আমার, যে আমি হ্যাঁ হ্যাঁ জি জি ওকে ওকে বলছি। সো এখানে হচ্ছে উনি কল রেকর্ডটা মানে প্রকাশ করেছে সেটা হচ্ছে 2 মিনিট হয়ে যাওয়ার পর থেকে রেকর্ড করেছে, আগেরটুকু কিন্তু নাই। আগে কি কথা হয়েছে সেটা কিন্তু ওখানে ছিল না। এখন সেটা সে ইউজ করছে যে হ্যাঁ তার অনুমতি নিয়ে আমি সিনেমা বানিয়েছি। সিনেমা কি এরকম ফোনে ফোনে হয় নাকি? আপনার জায়গাটা আপনি পরিষ্কার করে দিলেন যে জেবা জান্নাতকে কবে আমরা সিনেমায় দেখতে পাবো। সিনেমা তো আসতে হলে বড় একটা অ্যারেঞ্জমেন্ট লাগে, বড় ফ্রেম, বড় ক্যামেরা, বড় বড় আর্টিস্ট। সো সেখানে যদি অ্যাক্টিং না শিখে আসি তাহলে আমার জন্য ঝামেলা। তো নাটকেই আমি এখনো দেখা যাচ্ছে যে খুব বড় বড় কাজ করেছি এরকম না, ছোট ছোট কাজ করতে করতে অনেক ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছে, অনেক ধরনের কাজ করেছি যেগুলো আমার ক্যারিয়ারে গুড ইম্প্যাক্ট ফেলেনি। তো সেই জায়গা থেকে আমি এখন মনে হচ্ছে যে নাটকে আগে অ্যাক্টিংটা শিখে পরে যদি আমার মনে হয় যে ওকে আমি রেডি ফর মুভি তখন আসবো, আর যদি মনে হয় কখনো যে না রেডি না তাহলে স্কিপ করে যাবো। আচ্ছা, শুনেছি শাকিব খানের বিপরীতে অভিনয় করার প্রপোজাল এসেছিল। এরকম প্রপোজাল আসলে কখনো আসে নাই। আমি হচ্ছে যখন একদম আই ওয়াজ ভেরি নিউ দ্যাট টাইম হচ্ছে ওনার সাথে একবার দেখা হয়েছিল একটা শুটিং সেটে, তখন কথা হয়েছে, উনি তখন বলেছিল তুমি সিনেমা কেন করো না। তারপর হচ্ছে আরেকটা টিভিসি কি এরকম মানে টিভিসি টাইপের কিছু একটা কাজ হবে, পরে উনি মনে হয় সেখানে ছিলেন আর কি ইনভলভ। পরে ওখানে দেখা হয়, উনি তখন আমাকে বলেছিল যে তুমি মুভি কেন করছো না, নাটক বাদ দিয়ে দাও, তো এরকম বলেছিল আর কি। আমরা আরো গল্প করব, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে আসি। দর্শক আপনারা দেখছেন স্টার লাউঞ্জ, সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন স্টার লাউঞ্জ, রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আমার সঙ্গে আছেন মডেল অভিনেত্রী জেবা জান্নাত। ওয়েলকাম ব্যাক। আমরা জেবা জান্নাতের একটু ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা শুনছিলাম, যে সিনেমার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপরেই সে বড় পর্দায় আসার প্ল্যান করছে। তো ওভারঅল ক্যারিয়ার নিয়ে যদি একটু স্বপ্নের কথা শুনতে পারি, যে সেটা নাটকে হোক সিনেমায় হোক, থাকে না যে কিছু কিছু ক্যারেক্টার, স্বপ্নের ক্যারেক্টার, যেভাবে নিজেকে দেখতে চাই স্ক্রিনে, তাহলে আসলে কোন কোন ক্যারেক্টারের কথা জেবা বলবে? ওই যে প্রথমে বললাম যে আমার মিডিয়াতে আসা কোনো প্ল্যানই ছিল না, হুট করে আসা। সো যেটা পেয়েছি এটাই আসলে বেশি। আর স্বপ্নের ক্যারেক্টার সবসময় ছিল যে একটা প্রিন্সেস ক্যারেক্টার করব, যেটা আমি যে সোপটার এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তো ওখানে ওই ক্যারেক্টারটা অলরেডি আমি প্লে করে ফেলেছি। সো আমার এরকম প্ল্যানিং আর নেই, বাট যদি কখনো ভালো অ্যাক্টিং শিখি তখন আমার থ্রিলারে কাজ করার ইচ্ছা আছে। থ্রিলারে, ওকে। বিজ্ঞাপনের কথা বলছিলেন এবং বলছিলেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিভাবে যুক্ত হওয়া। আমার লাইফে আসলে আমি হয়তো বা ব্লেসড যে সবকিছু হুট করেই চলে আসে, অ্যান্ড স্যান্ডলি না, এটাও আমার জন্য আসলে ব্লেসিং। যখন আমার কাছে প্রথমে অফার আসলো তখন আমি ভেবেছি কেউ মজা করছে আমার সাথে। পরে বললো মিটিংয়ে গেলাম, মিটিংয়ে যাওয়ার পরে আচ্ছা ওকে লক, চলো আমরা শুটিং করব। পরে সাইনিং হলো, সাইনিং করলাম, শ্যুট করতে চলে গেলাম। তো ইট ওয়াজ ভেরি ইজি, অ্যান্ড আমি মনে হচ্ছে আমি ড্রিমের মধ্যে আছি, আই ওয়াজ ড্রিমিং দ্যাট টাইম, এরকম মনে হচ্ছিল। পরে দেখলাম যে না, আমি আসলেই কাজটা করেছি। অভিনয় এবং মডেলিং এর বাইরে অন্য কিছু করা হয়? ইয়া, আই এম স্টাডিং, আমি হচ্ছে ফার্মাসি স্টুডেন্ট।
এটা নিয়ে পড়াশোনা করছি আর কি। আচ্ছা, পড়াশোনা, অভিনয়, মডেলিং এই নিয়েই যে এবার ব্যস্ততা। তো একটু শুনে নিই যে প্রেম বা বিয়ে নিয়ে কি পরিকল্পনা? এখন কি সিঙ্গেল না জীবনে কেউ আছে? প্রেম আর বিয়ে আসলে দুটাই এখন খুবই জটিল হয়ে উঠেছে নাউএডেজ। সো চারদিকে শুধু সংসার ভাঙা, রিলেশন ভাঙা, ব্রেকআপ, তারপর হচ্ছে ডিভোর্স, গুঞ্জন শুনতে শুনতে আসলে এক প্রকার ফিলিংসই উঠে গেছে এই জিনিসটার উপরে থেকে। সো যখন ছোট ছিলাম খুব প্রেম প্রেম লাগতো, খুব নায়িকা নায়িকা লাগতো যে আচ্ছা খুব প্রেম করবো, এরকম লুতুপুতু একটা রিলেশন হবে। এখন আমার মনে হয় যে আসলে ইউ হ্যাভ টু ফাইট অ্যালন, ইউ হ্যাভ টু ডু এভরিথিং বাই ইয়োরসেলফ। সো কার উপর ডিপেন্ড করার দরকার নাই। সো ক্যারিয়ার, ফিউচার, তার ফ্যামিলি নিয়ে ভাবতে ভাবতে আমার আসলে সময় চলে যায়। অবসরে কি করা হয়? অবসর টাইম পেলে ঘুমাই, ওয়েব সিরিজ দেখি, মুভি দেখি, গান শুনি। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? ছোটবেলায় আমার ইচ্ছা ছিল হচ্ছে, আমি জানি না কেন আমার প্রথমে ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। আমার বাবা মার প্ল্যানিং ছোট থেকেই আমি ডক্টর হব। তারপরে একটা সময় যে যে এমনভাবে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, তখন সবসময় মনে হতো যে আচ্ছা ডাক্তার হতে হবে, অ্যাপ্রনটা গায়ে পড়তেই হবে, তো কিছু করার নেই। ফার্মাসিস্ট হিসেবে কি প্র্যাকটিস করার ইচ্ছে আছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন অ্যাকচুয়ালি। 8 to 10 ইয়ার্স ট্রাই করব। ট্রাই করার পরে যদি দেখি যে না, আমি আসলে অ্যাক্টিং এর জন্য না, তখন অ্যাক্টিং ছেড়ে আর কি ওইদিকে একদম পুরো টোটালি ফোকাস মনোযোগটা হয়ে যাবে। পুরো ফোকাসড। ওকে। এখন কি কি কাজ করা হচ্ছে? সামনে আমরা কি কি প্রজেক্টে দেখতে পাবো? 80% কাজ কমিয়ে দিয়েছি। এখন 2-1টা করে নাটক করছি। মাসে 2-3টা নাটক করছি। একটা করে রিলিজ হচ্ছে, 2টা করে রিলিজ হচ্ছে। ভালো রেসপন্স পাচ্ছি। আর হচ্ছে টিভিসি ওভিসি করা হয়, ফটোশুট তো করাই হয়। আর ঈদের মধ্যে নাটকই মানুষ বেশি দেখে, তো নাটকই করা হয়। ওকে। এই যে আমরা শুনলাম যে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলি বা একটা ক্যাওয়াস তৈরি হয়েছে, তো এরকম অপ্রীতিকর ঘটনা আমরা দেখি যে যেবার সাথে প্রায়ই ঘটছে, আর নানাভাবে আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। কোন সময়টাতে যেবা খুব ভেঙে পড়েছিল এবং নিজের মধ্যে নেগেটিভিটি কাজ করেছিল যে আই হ্যাভ টু কুইট? মানে এই যে কয়দিন পর পর আলোচনায়, মানে সবসময় পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, সবসময় আলোচনায় থাকতেই হবে। আর নেগেটিভিটিটা বেশি মিডিয়াতে। আর আমি সবসময় চেয়েছিলাম যে কাজ দিয়ে সবসময় সামনে আসতে, কিন্তু আমার প্রথমের দিকেই আমাকে ব্যান করা হয়, সেটা নিয়েও একটা ইস্যু হয়। কি নিয়ে ব্যান করা হয়েছিল? আমাকে বলেছিল যে আমি আসলে কি বলে প্রফেশনাল না, শুট ফাঁসিয়ে দিতাম, প্রফেশনাল বিহেভ করতাম না, তারপর হচ্ছে কল টাইম মেনটেন করতাম না, এরকম অনেক ধরনের অভিযোগ তোলা হয়েছিল প্রথমে। আই ওয়াজ ক্রাইং লাস্ট নাইট যে এমন একটা জায়গায় জড়িত হলাম যে ভুলই হয়ে গেছে আমার লাইফে, এরকম মনে হয়েছে। এই যে বলছিলেন যে বড় বড় ডিরেক্টররা ফোন করে বলেছেন যে বড় বড় প্রজেক্টে ইনভলভ হতে বললাম যে যেবা তুমি ইনভলভ হলে না, কিন্তু এরকম একটা কাজে তুমি কেন ইনভলভ হয়েছো? তো যদি একটু জানতে চাই যে কেমন সিনেমার অফার আসলে এসেছিল, কোন কোন ডিরেক্টররা বলেছিলেন তাদের সাথে কাজ করার জন্য? সাকিব খানের সাথে মুভি করেছে একটা ডিরেক্টর, ভাইয়ের নাম ছিল মনে হয় বুলবুল বিশ্বাস। তখন ওনার সাথে কথা হয়েছিল, তো তখন আমাকে বলেছিল যে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। আর রিসেন্ট একটা ডিরেক্টর নক দিয়ে বললো একটা বিগেস্ট কাজ যেটা ইউকেতে শ্যুট হবে, এখানে হচ্ছে আরেকটা আর্টিস্ট থাকছে, উনিও অনেক সিনিয়র। পরে আমি বললাম যে ভাই আসলে আমি রেডি না। বলে তুমি রেডি না, অথচ এরকম একটা মুভি করে ফেলছো। আমি তো মুভি করিনি, আমি আর কি বলবো কাকে। যাই হোক, আপনার জায়গা থেকে আপনার কথাগুলো আপনি বলেছেন, দর্শকরা নিশ্চয়ই আপনার জায়গাটা বুঝতে পারবেন। খুব ভালো থাকবেন। দেশ টিভির দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের বলবো যে সবসময় পজিটিভ থাকতে, আর আর্টিস্টদের পার্সোনাল লাইফ না জেনে, কি হয়েছে ইন্টারনালি বিষয় না জেনে কমেন্ট না করতে, আর সবসময় সাপোর্ট করতে বলবো, বিকজ আমাদের সাপোর্টটা অনেক ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, আর সুন্দর সুন্দর কাজ দেখতে চাই সবসময়। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টার লাউঞ্জ। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। নেক্সট স্টার লাউঞ্জে আপনাদের পছন্দের অন্য এক স্টারকে নিয়ে আবারও হাজির হয়ে যাব। শুভরাত্রি।